আমরা ডিবেঞ্চারের বিভিন্ন টাইপ সম্পর্কে পড়ব। ডিবেঞ্চার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ডিবেঞ্চারের শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। 6টি দৃষ্টিকোণ থেকে ডিবেঞ্চারকে শ্রেণীবিভাগ করা হবে। প্রত্যেক ভাগে 2টি করে ভাগ থাকবে। সুতরাং আমরা মোট 12 প্রকার ডিবেঞ্চার পাব। এবার তাহলে দেখা যাক ভাগগুলো কি কি। প্রথমে আসছি আমরা জামিনের দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ ডিবেঞ্চার ইস্যু করার জন্য কোনো মর্টগেজ বা সিকিউরিটি রাখা হবে কিনা সেই দিক থেকে ডিবেঞ্চার 2 রকমের। একটা জামিনযুক্ত বা বন্ধকি ঋণপত্র, অর্থাৎ সিকিউরড অর মর্টগেজড ডিবেঞ্চার্স। কাকে বলা হয়? এটা কিন্তু সোজা দেখো, এই যে আমরা টার্মগুলো ব্যবহার করছি এর মধ্যেই বলে দিচ্ছে যে কি ধরনের ডিবেঞ্চার হবে। যে সমস্ত ডিবেঞ্চার বিলি করার সময় কোম্পানিকে কোনো সম্পত্তি বন্ধক রাখতে হয় তাদেরকেই বলা হয় বন্ধকি ঋণপত্র বা মর্টগেজড ডিবেঞ্চার্স। এই সব ঋণপত্রে যে সম্পত্তি বন্ধক রাখা হয়েছে তার বিবরণ দেওয়া থাকে। কোম্পানি অবসায়নের সময় এই বন্ধকি সম্পত্তি বিক্রি করে সর্বপ্রথম ঋণদাতাদের দাবি মেটানো হয়। এই বন্ধকি ব্যাপারটা থাকা মর্টগেজ ডিবেঞ্চার মানে মোস্ট সিকিউরড ডিবেঞ্চার হোল্ডার, যারা ডিবেঞ্চার কিনবে তাদের কাছে এই ঋণপত্রগুলো হচ্ছে সব থেকে বেশি সিকিউর। ধরুন কোম্পানি কোনো কারণে উঠে গেল, লস হতে হতে উঠে গেল, তাদের টাকা মার যাতে না যায় সেই জন্যই কিছু সম্পত্তি আলাদা জায়গায় বন্ধক রাখা হয়, যে সম্পত্তি কোম্পানি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না। তা কোম্পানি যখন উঠে যাচ্ছে তখন সেই সম্পত্তি বিক্রি করে যে টাকা হলো সেখান থেকে ঋণদাতাদের টাকা, ডিবেঞ্চার হোল্ডারদের টাকা আগে মিটিয়ে তারপর অন্যান্য খাতে খরচ করা সম্ভব। আর একটা তাহলে হলো এর উল্টো, অর্থাৎ আনসিকিউরড ডিবেঞ্চার বা বন্ধকিহীন ঋণপত্র বা জামিনহীন ঋণপত্র। আমরা বুঝতেই পারছি কি হবে। যে সমস্ত ঋণপত্র বিলি করার সময় কোনো সম্পত্তি বন্ধক রাখা হয় না তাদের কি বলা হয়? জামিনহীন বা বন্ধকিহীন ঋণপত্র, বন্ধকহীন ঋণপত্র। এই ঋণপত্রকে সাধারণ বা খোলা ঋণপত্র বলা হয়। ইংরেজিতে বলা হচ্ছে অর্ডিনারি ডিবেঞ্চার্স অর নেকেড ডিবেঞ্চার্স। এবার আসছি আমরা দ্বিতীয় একটি দৃষ্টিকোণ তথা রিডেমশন ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ রিডেমশন, অর্থাৎ পরিশোধের দৃষ্টিকোণ থেকে ডিবেঞ্চারকে 2 ভাগে ভাগ করা যায়। ডিবেঞ্চার যেহেতু আমরা বলেছি লোন, সুতরাং লোন পরিশোধের প্রশ্ন আসছে, তাই পরিশোধ করার দিক থেকে পরিশোধযোগ্য হবে না পরিশোধযোগ্য হবে না। সুতরাং এইটা আমরা প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রেও দেখেছিলাম, ডিবেঞ্চারের ক্ষেত্রেও রয়েছে রেডিমেবল প্রেফারেন্স শেয়ারস, ইরেডিমেবল প্রেফারেন্স শেয়ারস, এটা আমরা শেয়ারের ক্ষেত্রে দেখেছিলাম। এইখানে হচ্ছে রেডিমেবল ডিবেঞ্চার্স অ্যান্ড ইরেডিমেবল ডিবেঞ্চার্স। যেসব ঋণপত্র নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করার প্রতিশ্রুতি থাকে তাদের বলা হয় পরিশোধযোগ্য ঋণপত্র বা রেডিমেবল ডিবেঞ্চার্স। আর উল্টো দিকে যেসব ঋণপত্র এই পরিশোধ কবে হবে সে সম্পর্কে কোনো শর্ত থাকে না তাদেরকেই বলা হয় অপরিশোধযোগ্য ঋণপত্র বা ইরেডিমেবল ডিবেঞ্চার্স। এই ধরনের ইরেডিমেবল ডিবেঞ্চার্সের ক্ষেত্রে অবসায়নের সময় পরিশোধ করা হয়ে থাকে। অগ্রাধিকারের দৃষ্টিকোণ থেকে ঋণপত্র মানে কোন ঋণপত্র? আমরা দেখেছিলাম প্রেফারেন্স শেয়ারকে অগ্রাধিকার যুক্ত শেয়ার বলা হয়,
হ্যাঁ, সাধারণ শেয়ারের আগে ওরা সুবিধা পাবে। সেই রকমই এখানে ডিবেঞ্চারের মধ্যে কিছু ডিবেঞ্চার যদি অগ্রাধিকার থাকে যে এই ডিবেঞ্চারদের আগে শোধ করা হবে, পরে ওই ডিবেঞ্চারদের, সেই রকম ভাগ থাকলে আমাদের এই দৃষ্টিকোণ থেকে ডিবেঞ্চারকে দু ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ফার্স্ট ডিবেঞ্চার আর একটা হচ্ছে সেকেন্ড ডিবেঞ্চার। ফার্স্ট ডিবেঞ্চার যে ঋণপত্র অন্য ঋণপত্র পরিশোধের আগে পরিশোধ করা হয় সেটাই হলো প্রথম ঋণপত্র বা ফার্স্ট ডিবেঞ্চার। মানে অন্যান্য প্রকার ঋণপত্রের আগে এদের শোধ করতে হবে, অর্থাৎ এদের বিপদের আঁচ কম লাগবে গায়ে। আর সেকেন্ড ডিবেঞ্চার কি না, ফার্স্ট ডিবেঞ্চার পরিশোধ করার পর এই ধরনের ডিবেঞ্চার পরিশোধ করা হয়। আমরা 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর দৃষ্টিকোণ থেকে ডিবেঞ্চারকে শ্রেণীবিভাগ করব। এবার রূপান্তর যোগ্যতার দৃষ্টিকোণ থেকে, ফ্রম কনভার্টিবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে ডিবেঞ্চারকে আমরা দুভাগে ভাগ করছি। একটা কনভার্টিবল ডিবেঞ্চার্স, নন কনভার্টিবল ডিবেঞ্চার্স। এই পয়েন্টটাও কিন্তু তোমাদের প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে ছিল। হ্যাঁ, মনে করে দেখো, কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার্স, নন কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার্স সংজ্ঞা কিন্তু একই রকম হবে। যেসব ডিবেঞ্চার্স চুক্তি অনুসারে নির্দিষ্ট সময় শেষে সম্পূর্ণ বা আংশিকভাবে ইকুইটি শেয়ারে কিংবা প্রেফারেন্স শেয়ারে রূপান্তরিত করা হবে তাদের বলা হয় কনভার্টিবল ডিবেঞ্চার্স। অর্থাৎ তোমার যে শেয়ার যখন ইস্যু হচ্ছে তখনই কিন্তু সেগুলো উল্লেখ করা থাকছে, ডিবেঞ্চারেই সেটা উল্লেখ করা থাকছে এটা কনভার্টেবল কি কনভার্টেবল নয়। হ্যাঁ, সেই রকম যেসব ডিবেঞ্চার কোনো প্রকার শেয়ারেই রূপান্তরিত হওয়ার সুযোগ থাকে না তাদেরকে বলা হয় নন কনভার্টেবল ডিবেঞ্চার্স। এবার আসছি আমরা ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের দিক থেকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, একটা রেজিস্টার্ড ডিবেঞ্চার্স আর একটা বিআরআর ডিবেঞ্চার্স। রেজিস্টার্ড মানে কি, রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করতে হবে সেটা কিন্তু নয়। রেজিস্টার্ড মানে হচ্ছে ঋণপত্রের মালিকের নাম, ঠিকানা বা সংশ্লিষ্ট আরও যে বিবরণ সেগুলো কোম্পানির রেজিস্টারে লিপিবদ্ধ থাকবে। কোম্পানির খাতায় লিপিবদ্ধ থাকবে যে এই ডিবেঞ্চার এত নম্বরের ডিবেঞ্চার, তার মালিক হচ্ছে ওই ব্যক্তি, তার ঠিকানা ওই ইত্যাদি। তিনি যখন ডিবেঞ্চার হোল্ডার যদি সেই ডিবেঞ্চারকে হস্তান্তরিত করতে চান তাহলে যে ট্রান্সফার ডিড তৈরি করা হবে সেই ট্রান্সফার ডিডটা কোম্পানিকে জানাতে হবে এবং তখন আবার কোম্পানি তার নাম কেটে যাকে ট্রান্সফার করলো তার নাম আবার লিপিবদ্ধ করবে এবং নতুন মালিককে তখনই সুদ প্রদান করা হবে। অন্যদিকে বিআরআর ডিবেঞ্চার্স, এটা মানে কোম্পানির কাছে কোনো ডিবেঞ্চার হোল্ডারের নাম থাকবে না, যার কাছে এই ডিবেঞ্চার থাকবে সেই হচ্ছে ডিবেঞ্চারের মালিক বলে ধরা হবে এবং ডিবেঞ্চারের সঙ্গে একটি কুপন থাকে, সেই কুপন যে প্রডিউস করবে তাকেই সুদ প্রদান করা হবে। এই জন্য একে বলা হচ্ছে বাহক ঋণপত্র বা বিআরআর ডিবেঞ্চার। বাহক, বিআরআর শব্দটা তোমরা এর আগে পেয়েছো, দেখো চেকের সঙ্গে বিআরআর চেক, হ্যাঁ সেই রকমই হলো। বিআরআর চেকের ক্ষেত্রেও সেই একই রকম হয়, হ্যাঁ, যে চেক ব্যাংকে নিয়ে যাবে তাকেই টাকা দেওয়া হবে, সেই রকম ঠিক। হ্যাঁ, তো এইবার আমরা আসছি আমাদের শেষ দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ কুপন হারের, ফ্রম কুপন রেট পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ডিবেঞ্চারকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা স্পেসিফিক কুপন রেট ডিবেঞ্চার্স আর একটা হচ্ছে জিরো কুপন রেট ডিবেঞ্চার্স। যেসব ঋণপত্র একটি নির্দিষ্ট সুদের হারে বিলি করা হয় তাকে নির্দিষ্ট কুপন হারের ঋণপত্র বলা হয়। সাধারণত ডিবেঞ্চারের সঙ্গেই একটি রেট উল্লেখ করা থাকে, 10%, 12%, 8% যা হোক একটা উল্লেখ করা থাকে এবং সেই রেটেই যখন
ইস্যু হয় এবং সেই রেটেই তারা সুদ পাবে, সেটাই হচ্ছে নির্দিষ্ট কুপন হারের ঋণপত্র। আরেকটা ডিবেঞ্চার হলো জিরো কুপন রেট ডিবেঞ্চার্স, অর্থাৎ ঋণপত্রে কোনো নির্দিষ্ট সুদের হার উল্লেখ থাকে না, সেই ডিবেঞ্চার হচ্ছে জিরো কুপন রেট ডিবেঞ্চার্স। এখন প্রশ্ন হলো, জিরো কুপন রেট অর্থাৎ কুপন রেট যদি কিছু না থাকে তাহলে কি কোনো ইন্টারেস্ট পাবে না? পাবে, কিন্তু যেভাবে এই নির্দিষ্ট কুপন রেটে স্পেসিফিক কুপন রেট ডিবেঞ্চারদের ক্ষেত্রে যেরকম, এটা ঠিক সেরকম নয়। কারণ যেহেতু কুপন রেট এতে উল্লেখ করা থাকছে না, রেট অফ ইন্টারেস্ট উল্লেখ করা থাকছে না, তাহলে যে অর্থে ইস্যু হচ্ছে সেই অর্থটার পরিমাণটাই হবে ডিবেঞ্চারের যা ভ্যালু, ফেস ভ্যালু, তার তুলনায় কম। ধরো 100 টাকা দামের ডিবেঞ্চার বাজারে বিক্রি করা হচ্ছে 90 টাকায়। তার মানে কি, যখন ডিবেঞ্চার ম্যাচিওর করছে তখন কিন্তু তাকে 100 টাকায় ফেরত দেওয়া হবে, কিন্তু যখন ডিবেঞ্চার ইস্যু করেছে কোম্পানি পেয়েছে 90 টাকা। তো ঘুরিয়ে ব্যাপারটাই হলো, অর্থাৎ 90 টাকায় 10 টাকা ইন্টারেস্ট হিসেবে প্রদান করা হলো। হ্যাঁ, এটা হচ্ছে জিরো কুপন রেট ডিবেঞ্চার্স। এবার আমরা দেখব যে ডিবেঞ্চারকে ব্যালেন্স শিটে কিভাবে দেখানো হয়। আমরা ব্যালেন্স শিটের ছক, শেয়ার ক্যাপিটাল যখন পড়াচ্ছিলাম তখনই আমরা ব্যালেন্স শিটের ছক মোটামুটি দেখেছি। হ্যাঁ, আমরা দেখেছি কোম্পানি আইন অনুসারে ব্যালেন্স শিটকে ভার্টিক্যাল ফর্মে রাখা হয়। কোম্পানির এই ব্যালেন্স শিটের প্রথম অংশটা থাকে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস হিসাবে, আর পরের অংশটা থাকে অ্যাসেট হিসাবে। তো এইভাবেই ভার্টিক্যালি প্রেজেন্ট করা হয়। আমরা আরও দেখেছি যে ডান দিকে দুটো ঘর থাকে, একটা নোট নাম্বার এবং অ্যামাউন্টের ঘর। এবং আমরা আরও তখন জেনেছিলাম যে এইখানে ব্যালেন্স শিটে নিট অ্যামাউন্টটাই, সলিড অ্যামাউন্টটাই পুট করা হয়, আর ডিটেলস পার্টটা আরেকটা এর সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি বিবরণীতে রাখা হয়, তাকে বলা হয় নোটস টু অ্যাকাউন্টস। সেটা কিভাবে করতে হয় আমরা আগের চ্যাপ্টারেই শিখেছি। এক্ষেত্রেও কিন্তু সেই রকমভাবেই উপস্থাপন করা হবে। তো আজকে আমরা দেখছি যে ডিবেঞ্চারকে কিভাবে ব্যালেন্স শিট দেখানো হয়। আমরা ইতিমধ্যে জেনে গেছি ডিবেঞ্চার হলো কোম্পানির কাছে একটি ঋণ মূলধন, অর্থাৎ কোম্পানি জনসাধারণের কাছ থেকে ঋণ সংগ্রহ করেছে এবং তার স্বীকৃতি স্বরূপ ডিবেঞ্চার ইস্যু করে। সুতরাং ডিবেঞ্চার হচ্ছে কোম্পানির কাছে এক রকমের ঋণ, অর্থাৎ কোম্পানির কাছে এটা একটা লায়াবিলিটিস। তাই এটা প্রথম অংশে, ব্যালেন্স শিটের প্রথম অংশে, অর্থাৎ ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, এই অংশে দেখানো হয়ে থাকে। ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস এই অংশের মধ্যে আমরা দেখেছি প্রথমেই 1 নম্বর দিয়ে থাকে শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে শেয়ার সম্পর্কে, শেয়ার সংক্রান্ত যে ক্যাপিটাল সেটা উল্লেখ থাকে, আমরা আগের চ্যাপ্টারে করেছি সেটা। তারপরে 2 নম্বরে থাকে শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অ্যালটমেন্ট, অর্থাৎ অ্যালটমেন্ট হয়নি অথচ অ্যাপ্লিকেশন মানি পাওয়া গেছে, সেই রকম কিছু থাকলে এই 2 নম্বর পয়েন্টে লেখা হবে। 3 নম্বরে থাকে নন কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ আদার লায়াবিলিটিস যেগুলো কিন্তু কারেন্ট লায়াবিলিটিস নয়। কারেন্ট লায়াবিলিটিস মানে তো আমরা জানি যে সাধারণত 1 বছর সীমার মধ্যেই যে সমস্ত লায়াবিলিটিস পরিশোধ করা হয় তাদের কারেন্ট লায়াবিলিটিস বলে। হ্যাঁ, তা 4 নম্বর পয়েন্টে কারেন্ট লায়াবিলিটিস আছে। তাহলে এই 4টে পয়েন্টের মধ্যে কোম্পানির ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিসগুলোকে দেখানো হয়ে থাকে। ডিবেঞ্চারকে কোথায় দেখানো হবে? ডিবেঞ্চার হয় 3 নম্বরে নন কারেন্ট লায়াবিলিটিসের আন্ডারে অথবা কারেন্ট লায়াবিলিটিসের আন্ডারে দেখানো হবে।
কখন নন কারেন্ট লায়াবিলিটিস এর আন্ডারে দেখানো হবে? আমি বললাম নন কারেন্ট লায়াবিলিটিস মানে হচ্ছে যেগুলো কারেন্ট লায়াবিলিটিস নয়। অর্থাৎ কারেন্ট লায়াবিলিটিস কাকে বলা হয়? যে সমস্ত লায়াবিলিটিস 1 বছরের মধ্যে পরিশোধযোগ্য, তারা কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আসবে। আর যারা 1 বছরের মধ্যে পরিশোধযোগ্য নয়, তারা নন কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আসবে। অর্থাৎ ডিবেঞ্চারের ক্ষেত্রেও সেই রকম, যে সমস্ত ডিবেঞ্চার 12 মাস সময়ের মধ্যে পরিশোধযোগ্য, তারা কারেন্ট লায়াবিলিটিস এর আন্ডারে শর্ট টার্ম বরোয়িংস এই হিসাবে, এই হেডিংয়ে আসবে এই প্রকার ঋণপত্র। আর যে প্রকার ডিবেঞ্চার যেগুলো পরিশোধ হবে আরও পরে, অর্থাৎ 12 মাস বা তার বেশি সময় পরে পরিশোধ হবে, সেগুলো কিন্তু নন কারেন্ট লায়াবিলিটিস হয়ে গেল। সুতরাং নন কারেন্ট লায়াবিলিটিসের আন্ডারে লং টার্ম বরোয়িংস হিসাবে তা সেই বিভাগের মধ্যে আমরা এই প্রকার ডিবেঞ্চারকে দেখাবো। হ্যাঁ, তো এই আমাদের হলো ব্যালেন্স শিটে কিভাবে ডিবেঞ্চারকে দেখানো হবে। আমরা পরের দিন দেখব, পরের দিনের টপিক হবে আমাদের ইস্যু অফ ডিবেঞ্চার্স, অর্থাৎ ডিবেঞ্চারকে কিভাবে ইস্যু করা হয় সেটা আমরা পরের দিন দেখব।